দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, তাদের নেতাদের বক্তব্য এবং বিভিন্ন ধরনের, বিশেষ করে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সংঘর্ষের ঘটনায় একটা জিনিস আবার মানুষের মনে বা মুখে আসছে বা শোনা যাচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কি সত্যি আবার আগের সংস্কৃতিতে ফিরে যাচ্ছে কিনা। এবং এটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এটা মোটে ইতিবাচক ভাবে বলা হচ্ছে না, নেতিবাচক দিকেই বলা হচ্ছে যে আগের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো আছে সেগুলো কি আবার রাজনীতিতে ফিরে আসছে, এবং এটা কি শুধু একটা ধারণা নাকি সত্যিই ফিরে যাচ্ছে, এমন একটা ব্যাপার আছে। এবং এই পুরনো রাজনীতির এই যে রিটার্ন আমরা কথা বলছি, এটা কি ইচ্ছাকৃত নাকি রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, এমন প্রশ্ন আসছে। তো আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। আমাদের বিষয় পুরনো সংস্কৃতিতেই রাজনীতি। এই বিষয়ে কথা বলার জন্য দুজন অতিথি আছেন আমার সঙ্গে। এই মুহূর্তে স্টুডিওতে আছেন ডক্টর তাসনুবা জাবিন, তিনি সংগঠক অল্টারনেটিভস, এবং কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন রেজাউল করিম রনি, তিনি জবানের সম্পাদক। আলোচনা শুরু করব। তাসনুবা, আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু আমরা দুজনে আছি। আজকে আমাদের যে হেডলাইন ছিল, দুটি হেডলাইন এরকম, যে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে, এটা জামায়াত ইসলামের আমির আজকে বলেছেন একটা জনসভায়। এবং আজকে একটা প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব বলেছেন যে জামায়াতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। জামায়াত ইসলামী এরই মধ্যে এটার প্রতিবাদও জানিয়েছে বিবৃতি দিয়ে। এই যে দুটি বক্তব্য, এই দুটি বক্তব্য আমি যদি বলি পুরনো সংস্কৃতি ফিরে যাচ্ছে, আপনি কি এই রাজনীতি আগের যে সংস্কৃতি বা যে নেতাদের বক্তব্যের সাথে এই বক্তব্যগুলোর মিল পান? ধন্যবাদ আপনাকে। আপনাদের যে প্রোগ্রামে তার পুরনো সংস্কৃতিতে ফিরে যাচ্ছে কিনা, আমার কাছে তো যেটা মনে হয়, আমি খুবই কম বুঝি, তারপরও আমার কাছে মনে হয় 6ই আগস্ট থেকে আমরা একটু একটু করে পুরনো সংস্কৃতির দিকে ফিরে যাচ্ছি। এবং কেনই বা ফিরবো না, কারণ আপনি ওভারনাইট বাংলাদেশের এই পুরা পলিটিক্যাল ইকোসিস্টেম চেঞ্জ হবে না। কিন্তু দুঃখের বিষয় যেটা, যে এটা চেঞ্জ করার জন্য বা এটা পরিবর্তনের জন্য যে কার্যকর ভূমিকা বা আন্তরিকতা, এটা আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে দেখি না। বিশেষ করে আপনি বলছিলেন আপনার শুরুতে যে ছাত্র সংগঠনগুলোর যে মুখোমুখি অবস্থান, আমি খুবই মানে কি বলবো, ব্যক্তিগতভাবে আমি খুবই বিরক্ত গত দুদিন ধরে বা আনকমফোর্টেবল যে এই ইস্যুটা, যে গোষ্ঠীগুলা বাংলাদেশের রাজনীতিতে জনমত তৈরি করে, পুরো গোষ্ঠীটার মনোযোগ এই সংগঠন দুটোর দিকে চলে গেছে। কখন গেছে? ঠিক যখন দেশের জ্বালানি সংকটে নাকানি চুবানি খাচ্ছে, লোডশেডিং হচ্ছে অ্যাভারেজে 15 ঘন্টা করে, আপনার হামকে কিন্তু WHO উচ্চমাত্রার ঝুঁকিতে ডিক্লেয়ার করেছে তাদের প্রতিবেদনে, এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, মানে আপনি একটা সুখের, মানে যেদিকে একদিকে কৃষকরা শ্যালো মেশিন নিয়ে মাথার মধ্যে পাম্পে যাচ্ছে এবং সেখানে কৃষকের মৃত্যু হচ্ছে, আরেক দিকে আমরা পুরো অবসেসড এই ছাত্র সংগঠনের কার্যকলাপ নিয়ে। এবং আপনি দেখেন এখানে যে একজন উনি বলেছেন যে, আমি একটু শিবিরের কথা বলি, জুলাইয়ে তাদের একটা অবদান আছে, এবং আমার পরিষ্কার মনে আছে যে সকল মানুষ রাজনীতিতে একদম যুক্ত না, তারাও কিন্তু আওয়ামী লীগের যেভাবে শিবিরকে ডিল করেছে, প্রত্যেকটা জিনিসের বিরোধিতা করেছে। আমরা নিজেরা করেছি যে এ শিবির করে তার মানেই তুমি তাকে ঘৃণা করতে পারবা না, তাকে হত্যাযোগ্য করে তুলতে পারবা না। কিন্তু আলটিমেটলি ওরকম 17 বছরে অবস্থাটা ওরকম চলে গেছিল, যদিও তাদেরকে মুদ্রার এপিট ওপিট বলা হয়। তারপর এই ছাত্র সংগঠনটা জুলাইয়ের পরে আপনি দেখেন গত দুদিনে তারা অনেকটা, প্রত্যেকটা বাম ডান মধ্য ঘরানার প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা ঘরানার মানুষ তাদের এগেনস্টে। আজকে তারা মানে যে ধরনের জনপ্রিয়তা তারা জুলাইয়ের পরে পেয়েছে, তাদের সবচেয়ে মানে সবাই বলে হানিমুন পিরিয়ড, সেটাকে তারা ক্যাশ করতে পারে না। তারা সবার মানে এতটা টক্সিক। কেন তাদের উপর হামলায় মানুষ, অবশ্যই কোনো হামলা, কোনো মবকে আমরা কখনোই সমর্থন জানাই না, কিন্তু আমরা কি করেছি? আমরা বাউলের আক্রমণের সময়ও কথা বলেছি, নারীদের উপর আক্রমণের সময় কথা বলেছি, আমরা সংবাদপত্রের অফিস ভাঙার সময় কথা বলেছি। কিন্তু এখন যদি আপনারা চান শুধু আপনাদের উপর আক্রমণ হওয়ার সময় আমরা কথা বলবো, তাহলে তার হলো না। এবং এই যে এই প্রত্যেকটা ছাত্র সংগঠনের লোকজন তাদের বিরুদ্ধে কথা বলছে, আপনি একটা দেশের একটা ইরেসপন্সিবল বিহেভিয়ার, তাহলে ক্লিয়ারলি আপনি পুরনো দিকে ফিরে যাচ্ছেন। এবং আরেকটা কথা, আমি আরেকটা একটু থামিয়ে আমি একটু আমাদের সঙ্গে এর মধ্যে রেজাল্ট রনি যুক্ত হয়েছেন, স্বাগত আপনাকে। হ্যাঁ, যে নির্মূল করা,
আওয়ামী লীগ যেভাবে জামাত শিবিরকে ডিল করেছে, যেভাবে একটা মানে উচ্ছত মানে একে ধরা যাবে না, একে ছোঁয়া যাবে না, একে একদম নিষিদ্ধ করে রাখতে হবে, এটা হলে হয় কি, এই যে আপনি এখন যে একজন আওয়ামী লীগ একদম একনিষ্ঠ আওয়ামী লীগ করা লোকের সাথে কথা বলেন, সে ব্যক্ত কণ্ঠে বলবে যে আমাদের এই হানিমুন পিরিয়ডের জন্য আওয়ামী লীগ দায়ী। সো আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করেছে, শিবিরকে ডিল করেছে, আমি চাই না বিএনপিও তারা সেটা করুক। এবং এই যে গুপ্ত, এইটা নিয়ে যে তাদেরকে সবাই সমালোচনা করছে, এটা থেকে তারা কেন জুলাইয়ের পর বের হয়ে আসে নাই, কেন তারা তাদের প্রত্যেকটা কমিটি প্রকাশ করে নাই, কেন এই পুরনো সংস্কৃতি জিয়ে রেখে তারা ছাত্রলীগের ভিতরে ঢুকে যে তারা রাজনীতি করেছে, তাহলে কি শুধু ছাত্রলীগের মিছিলে গেলেই কি 7 খুন মাফ হয়ে যেত? ছাত্রলীগ যে ধরনের বর্বরতা চালিয়েছে, যে ধরনের সহিংসতা চালিয়েছে, হলের মধ্যে যেরকম রাজনীতি চালিয়েছে, যেরকম দাপট চালিয়েছে, এগুলোতে কি এরা অংশীদার ছিল না? তাহলে তাহলে এটার কন্টিনিউশন তো আমরা ডাকসুর নির্বাচন থেকে পরবর্তীতে পর্যায়ে দেখেছি। সো 6 আগস্ট থেকেই কিন্তু আমাদের ট্রেন উল্টো দিকেই যাওয়া শুরু করে। আমি তো রনি আপনার কাছে আসতে চাই, আমাদের বিষয় আজকে যে পুরনো সংস্কৃতির রাজনীতি কিনা, যেহেতু আপনার গুপ্তর কথা বলছিলেন, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি যেগুলো 5 আগস্টের পরে এই যে গুপ্ত কৌশলটা তখন বেশ অনেকেই বলছে কার্যকর ছিল, এবং একটি দল শিবির যদি বলি তারা বেশ গর্ব করেই বলতো। 2 বছর পরে যদি অবস্থা বলি, আজকে ছাত্র দল সেইটি নিয়ে ছাত্র শিবিরকে দায়ী করছে এবং টিচ করছে, এবং আমি দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির বেশ এইটা নিয়ে বেশ বিরক্ত হচ্ছে এবং রেগেও যাচ্ছে। এই গুপ্ত রাজনীতির কৌশলটা বাংলাদেশে, আপনি তো গুপ্ত নিয়ে অনেক কথা বলেছেন, আমি দেখেছি, কৌশলটা বাংলাদেশের রাজনীতি আসলে কৌশলটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং ভবিষ্যতে এই কৌশলটাকে আরো। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সহালোচককেও শুভেচ্ছা। আমি আজকে একটা বেসিক আলাপ দিই। নির্মূলের রাজনীতির কথাটা বললো না এখানে আমার আগেই বক্তা। নির্মূলের রাজনীতি হাসিনা যখন শুরু করলো, এটা একটা সম্মতি সমাজের মধ্যে উৎপাদন করে নিয়ে তারপরে কিন্তু শুরু করছিল, এবং সেই সম্মতি উৎপাদন করার ক্ষেত্রে যেটা সহযোগিতা করছিল, যে লজিকটা, যে যুক্তিটা, সেটা হলো যে ওরা তো রেডিক্যাল, ওরা তো উগ্রপন্থী, এই জন্য ওদের নির্মূল করা যায়। ফলে গুপ্ত রাজনীতি বলতে কারা করে গুপ্ত রাজনীতি? এখন কি বাংলাদেশে গুপ্ত রাজনীতি নাই? আছে। কারা করে? হিজবুত তাহরির, আমরা জানি। গুপ্ত রাজনীতি কারা করে? মাওয়িস্ট, রেডিক্যাল, বামপন্থী যারা, আর্মস স্ট্রাগল, বিপ্লব, শ্রেণী শত্রু খতমের রাজনীতি যারা, যদি এটা এখন কমে আসছে, একসময় প্রবল ছিল। এই ধরনের রেডিক্যাল রাজনীতি যারা করে তারাই গুপ্ত রাজনীতি করে, এবং গুপ্ত রাজনীতি যারা করে তারা, এই সদস্যরা এক ধরনের মোরাল ইলুশনে ভোগে, একটা নৈতিক আপরাইজিং মনে করে। তারা কি, এই যে বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থাপনা, এই যে বিদ্যমান গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এগুলোর মধ্যে দিয়ে কোনো মুক্তি নাই। মুক্তি হলো সে যে গুপ্ত চিন্তাটা ধারণ করে সেটার মধ্যে দিয়ে। ফলে সে একটা কল্পিত মোরাল হাইটে ভোগে, এবং এইটা, এই যে বিদ্যমান প্রকাশ্য যে এটা দৃশ্যমান জগৎ, এই জগৎকে সে অনুপযুক্ত মনে করে মানুষ, রাজনীতি, সভ্যতা এ পরিবর্তনের জন্য। যে কারণে সে তার গুপ্ত অ্যাক্টিভিটিগুলোকে চালানোর ক্ষেত্রে নিজেকে সে কনভিন্স করে, এবং করার মধ্যে দিয়ে সে ডে টু ডে আরও রেডিক্যাল হয়ে ওঠে। ফলে এখন একটা দল, তারা যদি সংসদীয় রাজনীতি বিশ্বাস করে, তারা যদি সংসদেও থাকে, আবার এট দ্য সেম টাইম তারা যদি মনে করে গুপ্তরা থাকবে, এটা গর্বের বৈধর, হ্যাঁ, এটা কোনোভাবেই হইতে পারে না, এটা কন্ট্রাডিক্টরি। ফলে গুপ্ত রাজনীতির প্রতি তাদের যে অবসেশন, ফ্যাসিনেশন, এটা হলো তাদের রাজনৈতিক কন্ট্রাডিকশনের বাই প্রোডাক্ট। তারা আসলে রেডিক্যাল লাইনে যাবে না গণতান্ত্রিক রাজনীতি করবে, এই ব্যাপারে তারা ফয়সালা করতে পারে নাই দেখে তারা সংসদেও চায়, আবার গুপ্ততাও গর্ব ফিল করে, যেটা আপনি বললেন। এখন কি গুপ্ত রাজনীতি তারা করে? গুপ্ত রাজনীতি না করলে তারা এটাকে নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে কেন? বরং তারা বিএনপি একটা এটাকে বলা হয় যে ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, এখানে সমস্ত মতাদর্শের লোক আছে, এটা তো গুপ্ত থাকার কোনো সুযোগই নেই, দরকারই নেই। বিএনপিকে তারা গুপ্ত বলতেছে, এবং ফ্যাসিবাদের আমলে আমরা অনেকেই নিজেদের হাইট করে রাখছি, সেটা হলো নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু তাই বলে আমরা তো আমাদের রাজনৈতিক পরিচয় লুকাই আওয়ামী লীগের মধ্যে ঢুকি নেই, স্লোগান দেয়নি। ফলে একটা হলো আপনি নিজেকে আড়াল করলেন, হাইট করলেন, আরেকটা হলো আপনি নিজের রাজনৈতিক পরিচয় আড়াল করে, যে ধরেন শিবির করে, কিন্তু সে ছাত্রলীগের মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছে, একটা শিবির ধর দৈরা দৈরা জবাই কর, এর মধ্যে দিয়ে সে তো নিজের আত্মহত্যা করে ফেলতেছে, নিজেকে নিজে হত্যা করতেছে। ফলে এই যে মোরাল, আরেকটা জিনিস বলি এখানে, বিখ্যাত লেখক আশিস নন্দী একটা কথা বলতো যে আত্মশক্তি হারানোর ফলে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম কম কার্যকরী। এই যে তাসনোবা বলল যে দেখেন, সামটাইম ডুইং নাথিং ইজ পলিটিক্যাল। আপনি রাজনীতি করতেন না, আপনি গ্রামের গঞ্জে যে চাষবাস করতেন বা অন্য কাজ করতেন, আপনার কেন আওয়ামী লীগের মধ্যে ঢুকে থাকে? আপনি যদি একদিনও গণরুমে আওয়ামী লীগের কার্যক্রম ইস্টাবলিশ করতে সহযোগিতা করে থাকেন, একদিনও যদি ছাত্রলীগের মিছিলে গিয়ে থাকেন, সেটা তো আওয়ামী লীগকে একটা কনফিডেন্স যোগাইছে। ফলে এই ফ্যাসিবাদী পুরা প্রক্রিয়া 18 বছর যে চলতে পারলো, সেইটার জন্য এই গুপ্ত রাজনীতির দায় নিতে হবে। কারণ আপনি না করতেন, আপনি অসহযোগিতা করতেন, আপনি নীরব থাকতেন, আপনার তো দরকার নেই কৌশলের মতো করে এটা করা। আরেকটা হলো
কৌশল এবং নীতি এই দুইটার মধ্যে যারা ব্যালেন্স করতে পারে না, মানুষের ট্রাস্ট তারা অর্জন করতে পারে না। দেখেন ফ্যাসিবাদী আমলের এই যে বাস্তবতা, সেই বাস্তবতার মধ্যে সবাই গুপ্ত ছিল এটা বলা যাবে না। প্রচুর মানুষ নির্যাতনের শিকার হয়েছে, প্রকাশ্যে আন্দোলন, আমরা প্রকাশ্যে প্রতিবাদ করেছি। হ্যাঁ, সেটা ক্ষুদ্র হোক, সেটা রেডিক্যাল না হোক, হ্যাঁ, সেটা একটা গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতি হোক, কিন্তু আমরা প্রকাশ্যে করেছি। প্রকাশ্যে করার মধ্য দিয়ে কি হয়েছে, জনগণ আওয়ামী ফ্যাসিবাদের ব্যাপারে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের ন্যারেটিভ, এই ন্যারেটিভটাকে পুরাটাই অবিশ্বাস করে নিজেরাই একটা গণ অভ্যুত্থানের দিকে গেছে। এটা যদি গুপ্তভাবে থাকতো তাহলে কোনোদিনও যেত না। ফলে গুপ্ত রাজনীতি গণ অভ্যুত্থান সফল করে নেই। গুপ্ত রাজনীতি শুধুমাত্র ক্যাডার ভিত্তিক, শুধুমাত্র সশস্ত্র সংগ্রাম সফল করতে পারে। কারণ এই গণ অভ্যুত্থান মানুষ তো গুপ্তভাবে নেমে আসে নাই, প্রকাশ্যে মানুষ নেমে আসছে, শ্রেণী পেশা নির্বিশেষে, হকার থেকে শুরু করে গৃহবধূ। হ্যাঁ, এই জন্য গুপ্ত রাজনীতির কোনো ক্রেডিট বাংলাদেশের এটা ফেল করছিল সিরাজ শিকদারের আমল থেকে, মাওবাদী নকশালপন্থীরা ফেল করছিল, এবং যারা ধর্মীয় কারণে গুপ্তবাদী রাজনীতি করছে, রেডিক্যাল রাজনীতি করছে, সেটাও ফেল করছে আমরা দেখছি। এবং আজকে তারা যদি মনে করে সফল হবে, তারা বোকার স্বর্গে আছে। তাদেরকে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসতে হবে এবং এই ধরনের রেডিক্যাল চিন্তা ভাবনা বাদ দিতে হবে। কারণ তারা তো নিজেরা দাবি করে তারা মেইন স্ট্রিম বাংলাদেশপন্থী দল, গণতান্ত্রিক দল, সংসদে আছে। ফলে গুপ্ত রাজনীতির ব্যাপারে এখানে তাস্তমা যেটা বললো, তাদের পূর্ববর্তী লিস্ট যেটা, সেটা তারা প্রকাশ করবে, প্রকাশ করে বলবে যে এটা টেকনিক্যাল কারণে ছিল, ভুল হয়েছে, ওকে, অসুবিধা নেই, আমরা এখন থেকে প্রকাশ্যে। অবশ্যই 5 তারিখের পরে সবাই সবার পরিচয়ে গর্ব ভরে রাজনীতি করবে, বিরোধিতা থাকবে, আমরা প্রচণ্ড দ্বিমত করব, কিন্তু কেউ কারো ইলিমিনেশনের পলিটিক্স করবো না। এবং এই যে নির্মূলের রাজনীতি, এটা তখনই করা সম্ভব হবে, নিশ্চিত করা সম্ভব হবে, যখন আমরা প্রকাশ্য রাজনীতিটা, কালচারটাকে রপ্ত করতে পারব। নির্মূলের রাজনীতির কথা বলছি, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আজকে একটা প্রেস কনফারেন্সে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে জামাতকে রাজনৈতিকভাবে পুরোপুরি নির্মূল করতে হবে, এবং এই রাজনৈতিক মোকাবেলা সেটা হলো যে এই যে রেডিক্যালিটি। আপনি যদি এই ধরনের একটা উগ্র, যেমন ধরেন আমরা যখন জামাতের সমালোচনা করি কোনো কিছুর, জামাতের সমালোচনা করলে সে প্রথম রেসপন্স কি করে, গালি দিয়া। প্রথম রেসপন্স করে কি, চরিত্র হনন করে। ফলে একটা দল রাজনৈতিকভাবে গণতান্ত্রিক কিনা এটা আপনি বুঝবেন, অনেকগুলো ইন্ডিকেটর আছে। তার 1 নাম্বার ইন্ডিকেটর, একটা অন্যতম ইন্ডিকেটর হইল এরকম যে যখন আপনি তার সমালোচনা করেন সে কিভাবে রেসপন্স করে, আর্ট অফ আর্গুমেন্টটা সে রপ্ত করছে কিনা, সে সমালোচনার মধ্য দিয়া সেই ব্যক্তি, মানে তার বিরুদ্ধ মতের ব্যক্তির পার্সোনাল সম্মান সে রক্ষা করে কিনা, দেখবেন সে কোনো অনারকোট রাখে না। তারেক রহমান থেকে শুরু করে আমি আপনি সবাইকে সে হরে ধরে, ভুয়া ফটোকার্ড থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার এই যে একটা টক্সিক এনভায়রনমেন্ট তারা তৈরি করছে, সেখানে নারীরা সবচেয়ে বড় ভিকটিম। আজকে নারীরা অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের এই যে আপনার এক ঝাঁক সাহসী নারী আমরা দেখছিলাম, আজকে শুধুমাত্র সাইবার বুলিং এর কারণে, সোশ্যাল এটা ডিজিটাল মবের ভয়ে আজকে নারীরা বড় অংশে ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এখানে আমি একটু যাবেন না, আপনাকে জিজ্ঞেস করি, বলছিলেন যে ডিজিটালি যে হ্যারাসমেন্টের কথাটা, আপনি এটা নিয়ে অনেক কথা বলেছেন, স্বীকারও হয়েছেন, প্রতিবাদও করেছেন। 2 বছর পর যদি বলি, একটা নতুন সরকার এসছে, সব কিছু মিলে রাজনীতিতে এখন অন্য ধরনের আলাপ হচ্ছে। ওই যে নারীদের কোনো কিছু রাজনৈতিক কারণে নারীদের প্রতি বিদ্বেষ, তাদেরকে হ্যারাসমেন্ট করা, কিংবা ডিজিটালি মানুষকে হ্যারাসমেন্ট করা, সেটা কি কমেছে আপনি? আমার মনে হয় না। এবং এটার জন্য আমি সব রাজনৈতিক পক্ষকে এটার দোষারোপ করলো বা এটার দায়িত্বহীনতার জন্য আমি অভিযুক্ত করলো, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যে স্পেসিফিক এই বট বাহিনী থেকে আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমি যদি শুভ সকাল লিখেও একটা পোস্ট দেই, ওখানে মিনিমাম 70 to 80% হাহা থাকবে। তার মানে কি, এটা হাহা রিয়েক্টটা কি, যে আমি তোমাকে বর্জন করলাম, তোমাকে আমি মানে ডিপ্রাইভ করলাম, তোমাকে আমি গুনলাম না, এই যে হীনমন্যতাটা প্রকাশ করা। এবং কোনোখানে আমার সাহস হয় না যে আমি কমেন্ট সেকশন অন রাখবো। কেন আমার এই সাহসটা হয় না? কারণ এটা আমার যে প্রোডাক্টিভ এনার্জিটা আছে, যেটা আমি রাজনীতি করার জন্য, সংগঠন করার জন্য, দেশের কথা বলার জন্য, যে আপনাদের সামনে যে আমি ব্রেনটা, আমার পুরো জিনিসটা এটা নিয়ে ফেলে, ক্যাপচার করে ফেলে। আরেকটা জিনিস যেটা আমি বলছি, এবং এটার জন্য আমি আজকে যখন প্রধানমন্ত্রীর কন্যা যখন এটার জন্য ভিকটিম হলেন, তখন এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে, সব পক্ষ আলোচনা হচ্ছে। কিন্তু খুবই দুঃখজনক যখন অন্য পক্ষের হয়, অন্য রাজনৈতিক দলে, ইভেন আমি জামাতের নারীরাও যখন এটার শিকার হয়, আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি না। সো এই যে কিছু বিষয়ে যে ঐক্যমত্য হতে না পারা, এবং এইটাকে কেন জিয়ে রেখেছে, এই অস্ত্রটাকে কেন জিয়ে, কারণ এটাতে কাজ হয়। এই যে এই সাইবার অ্যাটাকটাতে আপনি প্রতিপক্ষকে, যখনই আপনি একটা নারী কণ্ঠ দেখা যাবে যে জনসমর্থন পাচ্ছে,
কখন নারী কণ্ঠ আপনার থ্রেট হয়, যখন সেটা জনসমর্থন পায়, তখনই সেটাকে সাইজ করার জন্য আপনার এই রাজনৈতিক দল এখন হয়তো তারা খুবই প্রমিনেন্ট বট বাহিনী, এটা আমি একদম ক্লিয়ারলি আমি স্বীকার করি, এটা একদম খালি চোখে দেখা যায় যে তারা সবসময় অ্যাটাক করে। আমি তো আগের সংগঠন থেকে রিজাইন দেওয়ার পরে এখন পর্যন্ত আজকে 4-5 মাস হয়ে গেছে, এখনো আমি এটাকে ড্র্যাগ করছি। আমি নির্মূলের এই রাজনীতির পাল্টাপাল্টি যে বক্তব্য, এটা নিয়ে আমি একটা মন্তব্য করতে চাই। আমার কাছে মনে হয় না যে এই মন্তব্যটা এটা করা পর্যন্তই। আচ্ছা, আমি সরকার এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের একটা নিউট্রালাইজ, একটা কম্প্রোমাইজ, একটা সমঝোতা আমি দেখি। এটা আমি আমার অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন, ভুল হতে পারে। আমার কাছে মনে হয় না যে সংসদে একটা শক্তি বিরোধী দল আছে, একটা শক্ত বিরোধী দল আছে। আমার কাছে মনে হয় যে সরকার বা বিএনপি প্রত্যেকটা পক্ষকে নিউট্রালাইজ করে সংসদে গিয়েছে, এটা আমার অবজারভেশন। কারণ আপনি কখন লাস্ট এই জুলাই সনদের সংস্কার নিয়ে, এই সংবিধান সংস্কারের শপথ পড়া না নিয়ে, এতগুলো অধ্যাদেশ চোখের সামনে বাতিল করা নিয়ে লাস্ট কখন আমাদের আলোচনা হয়েছে? অথচ এই আলোচনা জন্য মানে জুলাইয়ের পরে আমাদের ছাত্রনেতা বলেছেন যে দে আর নট রেগুলার ল মেকার, তাদের একটা দায়িত্ব আছে, তারা একটা ম্যান্ডেট নিয়ে সংসদে গেছে। কিন্তু আমরা কি সেটা দেখছি? আমরা কিন্তু সংসদে খুবই ক্যাজুয়াল এনভায়রনমেন্ট দেখি, গাড়ি চাওয়া হচ্ছে, হ্যাঁ অফিস চাওয়া হচ্ছে, খুবই অনেক রিলস দেখি আমরা তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে কিন্তু ভালো বার্তা দেয় না। আমরা সংসদের বাইরে মানুষ কান্না করছে, প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে, এবং সংসদের ভেতরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদেরকে মনে হয় না যে বলে আমরা তোমাকে নির্মূল করে ফেলবো, অমুকের রাজনীতি আমরা নির্মূল করে ফেলবো। সো আমার কাছে এটা আমি আবার বলছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের একটা আছে না, জাতীয় পার্টিও তো আগে বিরোধী দল ছিল, এরা হয়তো একটু আপগ্রেডেড আর কি। আগেরটা গৃহপালিত ছিল, এটা হয়তো একটু আপগ্রেডেড, সমঝোতার বিরোধী দল বলতে পারেন আপনারা। সো এটা আমার অবজারভেশন। সো আমি এ ধরনের পাল্টাপাল্টি বক্তব্য, রাজপথে চলে যাব, আমরা এতদিনের মধ্যে না জুলাই সনদ বাস্তবায়ন না হলে আমরা এটা করে ফেলবো, বিরোধী দলের এ ধরনের হুঙ্কারকে আমি আসলে খুব একটা আমার কাছে মনে হয় না যে এগুলার কোনো অর্থ আছে। এগুলা হচ্ছে সিম্বলিক, এক্স্যাক্টলি সিম্বলিক, যে আমি বিরোধী দল, আমাকে বিরোধিতা করতে হবে। এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, আবার সেখানে ভাগ বাটোয়ারা হবে। এখন থেকে অবসেসড যে দক্ষিণকে পাবে, উত্তরকে পাবে, রংপুরকে পাবে, বরিশালকে পাবে, চট্টগ্রামকে পাবে, কোথায় কোন পুরা জিনিসটা এখন রাজনৈতিক, পুরা আপনার সব সমীকরণ এখন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে। সো আমার কাছে মনে হয় না যে আমরা যে জুলাইয়ের পরে যে বাংলাদেশের কথা বলেছিলাম, যেগুলো মেইন ইস্যু হওয়ার কথা ছিল আমাদের রাজনীতিতে, গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল, সেগুলো আমাদের একেবারেই টেবিলে নাই। বরং যেগুলো লেস ইম্পর্টেন্ট, যেগুলোর কোনো দরকারই নাই, এই যে ছাত্র সংগঠনের আমি যেটা বলছিলাম যে আমি বিরক্ত, এই আলোচনা আপনি দেখেন পুরো নিউজ ছেয়ে আছে, প্রত্যেকটা মানুষের ছেয়ে আছে, চারিদিকে মাইলের পর মাইল মানুষ জ্বালানি সংকটে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সো এই যে নন ইস্যুকে ইস্যু করাতে এখানে এক ধরনের ঐক্যমত্য আছে, এবং বিরোধী দল সরকারি দলের মধ্যে এক ধরনের ঐক্যমত্য আছে। আপনি দেখবেন এটা করেছে, ও আরেকটা কিছু বলে একদম পুরো দৃষ্টিটা, পুরো অ্যাটেনশনটা অন্যদিকে নিয়ে যায়। কিন্তু যেগুলো মেইন আমাদের, কেন এই জ্বালানি সংকট এতদিনেও কোনো কমানো গেল না, এবং সরবরাহে কি সাপ্লাই চেইনে কি অব্যবস্থাপনা এখন পর্যন্ত আমরা কিন্তু জানি না। এবং জাতিসংঘ WHO বলতেছে এটা উচ্চ মাত্রার, কিন্তু আমাদের সরকার এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী কোনো ক্লিয়ার কাট কোনো তারা বলছেন তারা একসাথে বলে কমিটি করে কথা বলবেন, তৈরি হচ্ছে, এখনো প্রক্রিয়াধীন আছে। একটু আগের নিউজ, 3 জন স্বাস্থ্য কর্মকর্তাকে মনে হয় উনি শোকজ করেছে বা বরখাস্ত করেছে টিকা সরবরাহের ঘাটতির কথা গণমাধ্যমে বলার জন্য। আমি জানি না, একদম মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজটা আসছে। সো এই ধরনের নিউজ কিন্তু আমাদেরকে ভালো বার্তা দেয় না। একজন দর্শকের ফোনটা নিয়ে আসছি। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমার নাম আমজাদ। জি আমজাদ সাহেব বলেন, কোথা থেকে বলছেন? আমি রাজশাহী থেকে বলছি। রনিবার কাছে আমার প্রশ্ন। জি বলেন। আমার রনিবার কাছে প্রশ্ন হচ্ছে, আমার যে আস্ফালন দেখাচ্ছে, তাতে কি আওয়ামী লীগের সাথে তার কি একটা হয়েছে নাকি, বা আওয়ামী লীগকে যদি বিএনপি স্পেস দেয় তাহলে তো আমার মনে হয় আমাদের আস্ফালন থাকবে না। রনিবার কাছে আমার এটাই প্রশ্ন। আচ্ছা আরেকজন আছে। হ্যালো হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি আবার করেন। জি আমার নাম হচ্ছে তৌহিদ, আমি ঢাকা থেকে বলছিলাম। জি তৌহিদ সাহেব বলেন। যে আমার প্রশ্নটা হচ্ছে যে বিগত সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে যুক্তরাষ্ট্রের সাথে যে একটা চুক্তি করা হয়, হিডেন চুক্তি,
যেটা বর্তমানে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ যে সংকট এটার সাথে জড়িত। এই হিডেন চুক্তিটা বাংলাদেশের একটা প্রজাতন্ত্রের যে মালিক জনগণের কাছ থেকে কেন এখনো আড়াল করে রাখা হবে, কেন জনগণ সেটা জানতে পারবে না, এবং বর্তমান যে বিশিষ্ট জনেরা আছে, আইনজীবীরা আছে, তারা কেন এটার বিরুদ্ধে রিট করবে না যে জনগণের কাছ থেকে একটা যুক্তরাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ একটা চুক্তি সেটা গোপন রাখা। জি ধন্যবাদ। দুজন দর্শক ফোন করেছিলেন, একজন ফোন করেছেন যে রাজনীতির যে অবস্থা আওয়ামী লীগ আবার ফেরত আসছে কিনা, যদি এইটার উত্তর দেন তারপর আরেকটা যাচ্ছি। তার আগে একটু ছোট্ট করে বলি, আজকে যে জামাত ইসলামের যে সমাবেশটি হয়েছে সেখানে জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে বিএনপির প্রতিটা বিষয় পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে, এবং তিনি বলেছেন যে বিএনপির উদ্দেশ্যে বলেছেন হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। সেটা হলো বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না, এটা ওনাদের আরেকজন জোট সঙ্গীর বুদ্ধিজীবী নেতা সেও বলেছে। এটা আমি সবার আগে বলছিলাম, মানে অনেক আগের থেকে, মানে ইলেকশনের পরপরই পরের দিনই বলছিলাম যে বিএনপি কোনোদিন আওয়ামী লীগ হইতে, কারণ বিএনপি রাজনীতির আলাদা, এটা একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, যাই হোক। কিন্তু তারা বলছে বিএনপি হবে হলে একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর জামাত হলে একটা সফল আওয়ামী লীগ। হ্যাঁ, তো এটা তারা ঠিকই বলছে, বিএনপি ব্যর্থ কিন্তু জামাত হলো সফল আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের পথে কারা হাঁটে আপনি সিমটম দেখবেন, এই যে ভাই জবাব দিল আওয়ামী লীগ ফেরত আসে, আওয়ামী লীগ তো আছে অলরেডি, আওয়ামী লীগ ইজ দেয়ার। আওয়ামী লীগের কি একটা খাসিলত, নফসানিয়াত আমি বলছিলাম, তাই না? যারা ন্যারেটিভ পলিটিক্স তৈরি করে, যারা আপনার সিপি গ্যাং টু বাসের কেল্লা একই কালচার চর্চা করে, তারা আওয়ামী লীগ। হ্যাঁ, এবং যারা মনে করে তাদের সমালোচনা করলে তাকে তার চরিত্র হনন করতে হবে, তারা আওয়ামী লীগ। যারা মনে করে নিজেদের লোক সবচেয়ে সেরা মেধাবী, তারা আওয়ামী লীগ। এগুলো সব আওয়ামী খাসিলত, এগুলো চর্চা করতেছে। হ্যাঁ, ওই ভাই যে প্রশ্ন করলেন, ডেফিনেটলি এখানে আওয়ামী লীগকে যেভাবে নির্বাহী আদেশে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, আমরা বলছিলাম ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার মধ্য দিয়ে এখানে সমাজকে হিলিং করা, একটা ট্রমাটাইজ সোসাইটি দিয়ে জাতি গঠন হয় না। এবং আওয়ামী লীগ যারা করে, যারা ফৌজদারি অপরাধের সাথে অপরাধী না, তাদেরও মানবাধিকার নিশ্চিত করতে হবে, মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে জাতি গঠন করতে হলে। তো ফলে এখানে যদি এমনি আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে জনগণ রায় দিয়ে দিছে 5 তারিখে, এই রাজনীতিটা মানুষ অপছন্দ করে, এটা যেই দলই করুক, যেই নামেই করুক, এই রাজনীতি আর বাংলাদেশে চলবে না। তো ফলে এখনও যারা ন্যারেটিভ পলিটিক্স করে এবং এখনও যারা আমি যেগুলি যে লক্ষণগুলো বললাম এগুলো তারা নিজেরা সব চর্চা করে, কিন্তু বিএনপিকে বলতেছে একটা আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এই যে বিএনপিকে আওয়ামী লীগ তারা বললো, বিএনপি এবার করলো কি, বিএনপি সংসদে আইসা আওয়ামী লীগের এই যেটা অধ্যাদেশ ছিল সন্ত্রাস বিরোধী আইনের কার্যক্রম স্থগিত, এটাকে আইনে বানাই ফেললো। তাহলে বিএনপি কেমন আওয়ামী লীগ হয়ে গেছে? তো ফলে এখানে আওয়ামী লীগকে নির্বাচনের আগে তাদের বাড়িতে খাবার পাঠানো, চালের বস্তা পাঠানো, হ্যাঁ, এবং বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ জামাত মিলে যে ঐক্য, এবং আগামী দিন অবশ্যই জামাতের একটা ঐতিহ্য হলো আওয়ামী লীগকে এম্পাওয়ার করা, আওয়ামী লীগকে ক্ষমতায়িত করা, 86, 96, 2008। ফলে আগামী দিনে আওয়ামী লীগ এবং জামাত, আগামী দিন কেন, এখন বিএনপির অনেক সমালোচনা আপনি করেন, অসুবিধা নেই। এই যে জিনিসপত্রের দাম, এই যে আপনার হ্যাঁ নানা জায়গায় অনিয়ম, এই যে তেলের সমস্যা, রেগুলেশন আপনি বলছেন যে মজুদ আছে, কিন্তু আপনি সরবরাহ তো ঠিক করতে পারলেন না। লাইন যদি এখন একটু কমা শুরু হয়েছে দাম বাড়ার পরে, তো ফলে এই জিনিসগুলো তো মানুষ তো ভুক্তভোগী, মানুষ তো সাফার করতেছে, আপনি জনগণের কাছে কমিট করছেন, এই জিনিসগুলো নিয়ে কোনো সমালোচনা নেই। নন ইস্যুকে ইস্যু বানানো, এটা হলো সেন্সরশিপের আর একটা পদ্ধতি। এটার মধ্য দিয়ে হ্যাঁ জনগণকে ভুলাই রাখা হয়, জনগণকে রিয়েল ক্রাইসিস থেকে মুখ ফেরে রাখা। তো ফলে এখানে তাস্তবাদা বলছেন যে দুই দল মিলেই আসলে এই খেলা খেলছে, এইটা দুই দল মিলে খেলছে, আমার মনে হয় না এরকম না। কারণ হলে এখানে যেই লেভেলে না হলে এটা তো মাঠে মারামারির পর্যায়ে যেত না, এটা তো একটা শুধু বাকযুদ্ধ বা একটা আর্ট অফ আর্গুমেন্টের মধ্যে সীমাবদ্ধ নাই। এটা যেইভাবে চরিত্র হনন করছে, বিএনপির ব্যাপারে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করছে, সেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোনো বিশিষ্ট ব্যক্তি, যত পাওয়ারফুল ব্যক্তি আমরা মনে কেউ তো বাদ রাখতেছে না। ফলে ফ্রেন্ডলি ফায়ারে তো এরকম হয় না। হ্যাঁ, ফ্রেন্ডলি ফায়ারে তো কতগুলো থাকে আপনার, এটা এর আগেও তো আমরা দেখছি গৃহপালিত বিরোধী দল। ফলে সেখানে জামাত যেইভাবে যেই লেভেলে এটাতে নিয়ে গেছে, সেখানে বিএনপিকে জামাত গোনাই ধরতেছে না। সোশ্যাল মিডিয়াতে তারা মনে করতেছে তারাই জগতের সব কিছু। তো সেখানে তো আপনার জামাতের এই যে উশৃঙ্খলতা, এটাই তো টক্সিক করে তুলতেছে, এটার মধ্যে ফ্রেন্ডলি কোনো কিছু আমি অন্তত দেখি না। যাই হোক, তো ফলে এখানে আওয়ামী লীগকে ডিল করার এই একটা প্রপার পদ্ধতি লাগবে, না হলে জামাতের যে ঐতিহ্য, তারা ক্ষমতার স্বার্থে সকালে শরিয়া বিকালে গণতন্ত্র, হ্যাঁ, যারা আপনার ধর্মকে এভাবে ব্যবহার করতে পারে, ইসলাম বিরোধী কার্যক্রম করতে পারে, মুসলিম সেন্টিমেন্ট উস্কাইয়া দিয়া, তারা আওয়ামী লীগকে তো যে কোনো সময় তারা আওয়ামী লীগকে ফ্যাসিলিটেট করে ক্ষমতার স্বার্থে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারে, আওয়ামী লীগকে শক্তিশালী করতে পারে। আর একটা হলো রাজনীতির দিক থেকে তারা একই কাঠামোগত রাজনীতি করে, দুইটাই একই মতাদর্শপন্থী রাজনীতি করে, দুইটাই ন্যারেটিভ পলিটিক্স করে, ফলে তাদের সবচেয়ে মিল আছে। এটা একটা। আরেকটা হলো দেখেন এই চুক্তিগুলো নিয়ে যে ভাই প্রশ্ন করলেন, ওনাকে ধন্যবাদ। এই চুক্তিগুলো যখন করা হয় তখনই আমরা প্রতিবাদ করেছি যে একটা অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকারের যেই ধরনের চুক্তি, যখন বন্দর নিয়ে চুক্তি করা হয় তখন তারেক রহমানও বলছিল
যে আপনারা এগুলো নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেন, এই চুক্তিগুলো করেন না যেগুলো দীর্ঘমেয়াদী জাতিকে আপনার প্রভাবিত করবে, সেটা জনগণের নির্বাচিত সরকারকে করতে দেন। একটা অনির্বাচিত সরকারকে দিয়ে অনেক সময় তথাকথিত গ্লোবাল পাওয়ারগুলো এবং তাদের এই সরকারে যারা ছিল তারা যেহেতু অনেক বড় অংশে এনজিও এবং আপনার এই ধরনের আপনার গ্লোবাল পাওয়ারগুলোর সাথে কানেক্টেড পার্সোনালিটি ছিল, ফলে তাদের সাথে বার্গেনিং করা যতটা সহজ হয় একটা জনগণের নির্বাচিত সরকারের সাথে ততটা সহজ হয় না। ফলে আপনারা যেটা করলেন এইটা আজকে যে বাংলাদেশকে যে নানাভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেইটা, এবং এই যে কতগুলো আপনার সংস্কার কমিশন আপনি করলেন, সেই কমিশনের মধ্যে আপনার কৃষি সংস্কার যেটা সবচেয়ে বড় দরকার, শ্রম আপনার যে নারী সংস্কার কমিশন, সেগুলো নিয়ে কোনো কথা নেই। যেই কমিশনগুলো করার মধ্য দিয়া আপনার একটা নির্বাচিত সংসদীয় গণতন্ত্রকে দুর্বল করা যাবে সেগুলো নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ। হ্যাঁ, ফলে এখানে যে একটা ডিপার কনস্পিরেসি আছে, ডিপার বাংলাদেশের মানুষকে দুর্বল করা, বাংলাদেশের মানুষ যাতে এম্পাওয়ার হইতে না পারে তার যে একটা আয়োজন আছে, এটা শুধু চুক্তি না, চুক্তি, রাজনৈতিক প্রক্রিয়া এবং তথাকথিত সংস্কার। এই তথাকথিত বললাম কারণ এই সংস্কারের হাইপ 111-এর সময় একবার তোলা হয়েছিল। ডেফিনেটলি বাংলাদেশ পুনর্গঠন লাগবে 5 তারিখের পরে, শুধু সংস্কারে হবে না। কিন্তু সেটা আপনি কিভাবে করবেন? সেটা কি বিশেষজ্ঞ নির্ভর হবে না জনগণ নির্ভর হবে? সেটা জনগণ নির্ভর হবে এবং রাজনৈতিক প্রক্রিয়া হইতে হবে। আবার আসছে আপনার কাছে, দর্শক আছে, তারপর আপনাকে আসছে। হ্যালো, হ্যালো, জি আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মনির হায়দার। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করে না ওনারা নিজেদের জন্য রাজনীতি করে? কারণ এই মুহূর্তে বাংলাদেশের সামনে যে সমস্যা, বিদ্যুৎ, গ্যাস, ইলেকট্রিক, পানি এবং অর্থনীতি, সব কিছুর উপর রেখে ও একটি দল সারাক্ষণ শুধু জুলাই সনদ কেন সই হচ্ছে না, সরকারকে নামায় ফেলা হবে, এই করা হবে, সেই করা হবে। জুলাই সনদে এমন কি আছে যে জুলাই সনদ সই করলে কি এই সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে? দ্বিতীয় নম্বর প্রশ্নটা হয়েছে, এরকম যদি আরেকটা আন্দোলন হবার পরে যদি আরেকটা সনদ তৈরি হয়, তখন আমরা আবার ওই সনদ, জুলাই সনদ বাদ দিয়ে আবার এই সনদে আসবো, তাহলে সনদ দিয়ে আমাদের কি হচ্ছে? একটা দল শুধু জনসভা করতেছে, এই করতেছে, সবই দেখতেছেন, কিন্তু দেশের অবস্থা নিয়ে কেউ কোনো চিন্তা করতেছে না। ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি তো আপনাকে এইটা নিয়ে আপনাকে কথা বলেছিলাম। হ্যাঁ, এটা এখানে আমি রনি ভাইয়েরও একটা কথার উত্তর দিয়েছিলাম যে সংস্কার বা সনদ, হ্যাঁ, এই জিনিসটাকে তো খুব হেয় করে ফেলা হয়েছে, এই যে ধরেন দর্শকের কথাতেও। কিন্তু এখানের মধ্যে যে কি ছিল এবং এই যে যাতে আর কেউ স্বৈরশাসক হতে না পারে, আমি অ্যাগ্রি করি যে এটা সনদ হয়ে গেলে আমাদের বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির সংকট হবে না, মানে কমে যাবে, এটা হবে না। কিন্তু যে জিনিসটা এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সব পক্ষ লিখিতভাবে অঙ্গীকার করলো, সেখান থেকে সরে আসাটা আমরা মিনিমাম, আমরা বলছি না যে আমরা ওভারনাইট অনেক পরিবর্তন করে ফেলবো, যেভাবে রনি ভাই বললো যে শ্রমিকদের শ্রম সংস্কার কমিশন, নারী সংস্কার কমিশন, কৃষক, আমরা করতে পারি না, ডেফিনেটলি আমরা করতে পারি না, আমাদের ব্যর্থতা। কিন্তু যেটা আমরা পেরেছি, আপনারা সেটাকে কাউন্টার দিচ্ছেন জীবিকার সাথে তুলনা করে, যে মানুষের জীবিকা নাই, সংস্কার দিয়ে কি হবে? তার মানে কি সংস্কারকে আপনারা জীবিকার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু একটা খুবই বাজে টেকনিক, কারণ মানুষকে আপনি বোঝাচ্ছেন আরে আপনার কি পেট ভরবে এই সংস্কারে সই করে? এই যে দর্শকও কিন্তু এটা দিল, এটা কিন্তু খুবই বাজে একটা, মানে কি বলবো, প্র্যাকটিস হচ্ছে, খুবই বাজে হচ্ছে। কেন? কারণ আমাদের এই ঐতিহাসিক মুহূর্তগুলো আসে, আমাদের এই বড় বড় আন্দোলনগুলো হয়, এরপরে সে 90-এর পরেও আমরা কোনো পরিবর্তন, মিনিমাম পরিবর্তন আমরা কিন্তু করতে পারি নাই, এবং এইবারও কিন্তু এটা ডান, এটা আর কখনোই কিন্তু হবে না। সো এই যে আপনি শুরুতে বললেন না যে আমরা পেছনে ফিরে যাচ্ছি কিনা, শুধু আমাদের সংস্কৃতি না, আমাদের নিয়ম কানুনগুলো, রাষ্ট্র চালানোর যে নিয়ম কানুনগুলো, সেগুলোও কিন্তু পিছন দিকে যাচ্ছে। এবং আচ্ছা, উনি একটা প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদরা কি আসলে মানুষের জন্য রাজনীতি করে নাকি নিজেদের জন্য রাজনীতি করে? ম্যাক্সিমামই, মেজরিটি মানুষ নিজেদের জন্য রাজনীতি করে, এবং এটা আমি রাজনীতিবিদের থেকেও বেশি দোষ দিব আমাদের এই কাঠামোটার, রাজনৈতিক কাঠামোটার। কারণ যে সকল মানুষ নিজেদের জন্য রাজনীতি করতে আসে তারা দুর্বল হিসেবে পরিচিত হয়, তাদেরকে মাইনাস করা যায় সহজে, তাদেরকে আবেগতাড়িত রাজনীতিবিদ বলে লেবেল করা যায় সহজে, তাদেরকে কোনো সমীকরণে কেউ অন্তর্ভুক্ত করে না, তাদেরকে মানে গণাই ধরে না। সো যার কারণে মানুষজন যখন সে দেশের জন্য করতে পেরে রাজনীতি করতে না পারে, তখন সে অনেকে হারায় যায়, অনেকে হচ্ছে ওই সিস্টেমের মধ্যে ঢুকে যায়। সো আলটিমেটলি এটা মানে তখনই পরিবর্তন হবে যখন সব ধরনের একটা জেনারেশন চেঞ্জ তো হয়েছে, যে একটা জেনারেশন রাজনীতি থেকে গিয়ে একটা নতুন
আসছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও আমরা দেখছি যে নতুনদের মধ্যেও ওই পুরনো টেন্ডেন্সিটা আছে, যেহেতু একটা গ্রে লাইন আছে নতুন এবং পুরাতনের মাঝে। সো তারপরেও আমরা যে খুব অল্প করেও যদি দেশের জন্য রাজনীতি করে, এটা হয়তো সামনে আরেকটু ত্বরান্বিত হবে, বাট খুব একটা ড্রাস্টিক চেঞ্জ অন্তত বেঁচে থাকতে মনে হয় না দেখতে পারবো যে ওরকম একদম দেশের জন্য রাজনীতি করে ওরকম রাজনীতিবিদরা আসবে। কারণ পুরো ইকোসিস্টেমটাই, পুরো বাংলাদেশের এই সিস্টেমটাই এভাবে তৈরি করা যে এখানে যারা রাজনীতি করতে আসবে তাদের পকেট ভারী হবে, তাদের পরিবারের সব মানে ওই গোষ্ঠীটার খালি উপকার হবে। তা না হলে আপনি দেখেন এই যে এতগুলা সমস্যা বাংলাদেশে চলছে, একদম মেজর, হ্যাঁ, সেটা বিএনপির জন্য দুর্ভাগ্যজনক হোক, সরকার গঠন করার পরপর তারা এতগুলো চ্যালেঞ্জের সামনে পড়েছে, কিন্তু আপনার সংসদ দেখে আপনার সেটা মনে হবে না, মন্ত্রীদের কথা শুনে সেটা মনে হবে না, বিরোধী দলের নেতার কথা শুনে সেটা আপনার কিন্তু মনে হবে না। এবং আমি যখন বলি যে সব পক্ষই একটা ভূমিকা রাখছে দৃষ্টিটা সরাতে বা এটাকে একটা ব্যালেন্স করে এটাকে ড্র্যাগ করতে সময়টাকে, তারা সাকসেসফুল। আপনার সাবেক দলের যারা গেছেন, আপনি একসাথে রাজনীতি করেছেন এক সময়, তারা সংসদে কেমন করছে? তাদের তো একটা কথা ছিল যে তারা জনগণের কথা বলবেন এবং মানুষের কথা বলবেন। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, দে আর মোর ভোকাল, এটা তো আমরা পরিষ্কারভাবেই দেখছি, তারা তুলনামূলক ভোকাল। কিন্তু ওই যে আমি যেটা মাঝখানে বলছিলাম যে তারা নিজেরাই জানে যে তারা এক ধরনের ম্যান্ডেট নিয়ে সেখানে গেছে, একটা গণ অভ্যুত্থানের পরে সেখানে গেছে, মানে তাদের হয়তো জাতীয় রাজনীতিতে আসার কোনো কথা ছিল না এই মানুষগুলা বা এই গণ অভ্যুত্থানটা যদি না হতো। সো তারা রেগুলার ল মেকার না, কিন্তু ওইটার রিফ্লেকশন আমার কাছে মনে হয় না, ওই কথাতেই সীমিত, আচ্ছা, কাজে কিন্তু আমরা আমার কাছে মনে হয় না। যদি সেটা হতো, আমি বারবার বলছি এটা আমার পার্সোনাল অবজারভেশন, যদি সেটা হতো আমরা কিন্তু এতটা অনুনয় আকুতি মিনতি করে গাড়ি চাইতে দেখতাম না। গাড়ি চাওয়ার জন্য অনেক লোক আছে, আপনি কেন? আপনাকে আমরা ওই ভূমিকায় আপনি অত কাতর হয়ে আপনার লজ্জা শরম ভেঙে আপনি গাড়ি চাইবেন, এটা আমরা চাই না। বাকি 299 জন সাংসদ আছে, তারা চাক, আপনারা কয়জন না? আপনাদেরকে ওই কারণে ওখানে পাঠানো হয় না, আপনাদের মুখে এই আকুতি মিনতি শোনেন, আপনাদের ওই গর্জনটা আমরা শুনতে চাই যে আপনি যে কারণে এই মানুষগুলো জীবন দিয়েছে আপনি সেটার কথা ওখানে বলবেন। আপনি দেশের মানুষের এই যে জ্বালানি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, গ্যাস নিয়ে, দ্রব্যমূল্য নিয়ে, হাম নিয়ে আপনি সেটার জন্য ফাইট দিবেন, সেটার জন্য আপনি অর্থপূর্ণ ফাইট দিবেন, সিম্বলিক ফাইট না। আমরা কিন্তু ওটা দেখতে চাই। কিন্তু এই ধরনের আকুতি মিনতি কিন্তু আমাদেরকে দুর্বল করে, আমাদেরকে ওই যেটা আমাদের মাথায় আছে যে তারা মিশে গেছে পুরনো কাঠামোর সাথে, পুরনো কাঠামোর কাছে আত্মসমর্পণ করেছে, সেটার রিফ্লেকশনই আমরা দেখতে পাই। রেজাউল করিম রনি, আপনার কাছে যে বিষয়টা জানতে, এখনকার একটা বিষয় নিয়ে জানতে চাইব। বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল যে এনসিপি জামায়াত ইসলামের সাথে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আসলে এনসিপি জামায়াত ইসলামের ভেতর ঢুকে গেছে সবকিছু দিয়ে, তারা জামায়াত ইসলামের কর্মসূচিগুলো তারা পালন করছে। ইদানিং দেখছি যে এনসিপি আবার অনেক বেশি সরব হয়েছে, তাদের যোগদান অনুষ্ঠান হচ্ছে, অনেকেই তাদের যোগদান করছে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনের সামনে রেখে। এনসিপির এই যে দল গঠনের ব্যাপারটা আপনাকে কি মনে হচ্ছে? দল গোছানোর ধরেন যে কোনো রাজনৈতিক দলেরই অধিকার বা তার কর্মসূচির মধ্যে পড়ে, কিন্তু এনসিপির রাজনীতিটা কি? ধরেন যেই লোকগুলো জয়েন করছে বিএনপি, এই লোকগুলোর তো সব সাদাবাদ ছিল, তাই না? মানে এই দলে জয়েন করার আগ পর্যন্ত, তারপরে এই দলে জয়েন করার মধ্যে দিয়ে ফেরেস্তা হয়ে গেল, হ্যাঁ, এবং এই লোকগুলো সব ছিল বহিষ্কৃত। তো যেখানে বিএনপির পরিতিক্ত বহিষ্কৃত লোকগুলো তাদের এখানে যে গুরুত্বপূর্ণ নেতা হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাজনীতির বাতিঘর হয়ে উঠতেছে। তো এটা কেমন সংস্কৃতি? মানুষ এটা কীভাবে নেবে? এটা আমি জনগণের উপর ছেড়ে দিচ্ছি। সো এইটা নিয়ে আমার মনে হয় যে অডিট হওয়ার কিছু নাই। কারণ হইল এখানে অনেক বড় বড় সংগঠন তৈরি হয়, ঘনবসতির দেশ, সংগঠন করা সহজ, কিন্তু রাজনীতিটা কি সেটা ইম্পর্টেন্ট। আপনি কোন প্রস্তাবনা জনগণকে অফার করছেন? তারা কি বলতে পারছে যে আচ্ছা আওয়ামী লীগের এরকম একটা বাঙালি জাতীয়তাবাদী ট্রাইবাল ইডিওলজি আছে, বিএনপির এরকম একটা ইনক্লুসিভ মডারেট লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি আছে, রাষ্ট্রবাদী স্টেটহুড বাংলাদেশি জাতীয়তাবাদ আছে, এই দুইটা দর্শন আমরা জানি, পরিচিত বাংলাদেশের মানুষ। এনসিপিটা কি? এনসিপি কি অর্জন, মানে কি দিয়ে মানুষের সাথে কমিউনিকেট করবে? তার সিম্বলটা কি? তার দর্শনটা কি? কেন মানুষ তাদেরকে ট্রাস্ট করবে? তো সেই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত তারা পরিষ্কার করতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের রাজনীতির প্রতি মানুষের আস্থা আসবে না। এটা একদম সবার ক্ষেত্রে এটা সত্য। আর যে লোকগুলো আসতেছে এখন রাজনীতি করা যখন মানুষের পেশা হবে, সে নিজের জন্য, নিজে এক ভাই প্রশ্ন করছে, তারা নিজের স্বার্থে রাজনীতি করবে। রাজনীতি করা তো পেশা হইতে পারে না। আপনি অন্য যে কোনো কাজ করবেন, কৃষি কাজ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, রাজনীতিটা একটা নোবেল ডিউটি। নিজের সময় ব্যয় করে, নিজের মেধা ব্যয় করে আপনি জনসেবা করবেন, জনগণের জন্য করবেন। এই জিনিস করার লোক এত আসে কোথা থেকে? তারা যে ভালো আওয়ামী লীগারদের
তার দলের নেওয়ার একটা এটা হলো হান্না আরেন্ট বিখ্যাত ফিলোসোফার বলছিল যে আপনি যদি ভালো শয়তান খারাপ শয়তান এর মধ্যে থেকে একটারে বাইসা নেন তাহলে আপনি শয়তানই বাইসা নেবেন। তো ভালো শয়তান আপনি তো বইলা কিছু হয় না, ভালো আওয়ামী লীগ বলে কিছু হয় না। ইদার আপনি পলিটিক্সটা পছন্দ করেন অথবা করেন না। আওয়ামী লীগের যারা রাজনীতি করে, এটা ফ্যাসিবাদী ইডিওলজি, সেই ব্যক্তিগুলো এটা করার মধ্যে দিয়ে অন্যায়কারী না। যারা গণহত্যা, গুম খুনে অংশ নিছে তারা হইলো ফৌজদারি অপরাধ হবে, তাদের আপনি বিচার করেন। আর যারা এই চিন্তাটা লালন করে তাদেরকে আপনি ডেমোক্রেটিক প্রসেস দেন। এই যে গুপ্ত রাজনীতি নিয়ে আমরা কথা বলি, এই গুপ্ত রাজনীতি আপনি চালাইতে দেন। আওয়ামী লীগ পুনর্বাসন করার একটা প্রকল্প হলো গুপ্ত রাজনীতি রাখা। যারা আজকে গুপ্ত রাজনীতি রাখতে যাচ্ছে, কেন রাখতে যাচ্ছে? কারণ আগামী দিনে তারা আওয়ামী লীগ তারা একাকার হইয়া, হ্যাঁ, ভাইরা ভাই হইয়া নামবে, এই সুবিধার জন্য তারা রেখে দিতে চাচ্ছে। ফলে গণতান্ত্রিক বাংলাদেশ, দেখেন গুপ্ত রাজনীতি এটা শুধু বিএনপির সমস্যা না, এটা গোটা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণের জন্য এটা জরুরি। কারণ আপনি যদি একটা রেডিক্যালিটি রেখে দেন তাহলে এখানে মানুষের এই আস্থা আসবে না, স্ট্যাবিলিটি আসবে না, মানুষের একটা ভয়। একটা রাজনৈতিক দলকে মানুষ ভয় পাবে কেন? হ্যাঁ, আওয়ামী লীগের পতন হয়েছে কেন? মানুষ ছাত্রলীগকে ভয় পেত। আওয়ামী লীগ একটা ভয় আতঙ্কের নাম ছিল। একটা যত বড় রাজনৈতিক সংগঠনই হন না কেন, আপনি যত মেধাবী হন না কেন, মানুষ যখন আপনাকে ভয় পাবে আপনার কপালে শনি আছে, আপনার কোনো ভবিষ্যৎ নেই। ফলে মানুষের সাথে রাজনীতির সম্পর্কটা কি? রাজনৈতিক সম্পর্কটা হবে ক্ষমতা শেয়ার, পাবলিকের সাথে আপনি ক্ষমতা শেয়ার করবেন এবং আপনি রাজনৈতিক কর্মী হিসাবে আপনি মধ্যস্থতাকারী, জনগণ থেকে রাষ্ট্র। একজন রাজনৈতিক ব্যক্তি কি জনগণের সাথে ক্ষমতার শেয়ারের মধ্যস্থতাকারী। আপনার এত বাহাদুরি কোত্থেকে আসে রাজনীতি করার নামে? কোনো দরকার নেই বাহাদুরি। তো ফলে এখানে আরেকটা জিনিস বলবো যে আমাদের দেখেন এই যে 133টা সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার আপনার অধ্যাদেশ জারি করছে, এর মধ্যে 98টা গ্রহণ করা হয়েছে এই সংসদে। অনেকগুলো ল্যাপস হয়ে গেছে, যেমন গণভোট হয়েছে, গণভোট হয়ে গেছে, ওকে শেষ এটার কার্যকারিতা। তো এবং বাকি 16টা যেগুলোর মধ্যে বিএনপির বেশিরভাগই 2-4টা বাদে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, এবং বাকি যেগুলোর মধ্যে আইনি ত্রুটি ছিল, যেমন ধরেন মানবাধিকার বা গুম কমিশন, এই গুমের এটার সাথে আইসিটি আইন মার্চ করে যাচ্ছিল। এখন আপনি একটা বিষয়ে বিচার করার জন্য যদি 3-4টা কমিশনের আইন মার্চ করে যায় তাহলে আপনি বিচারটা কীভাবে করবেন? বিচারের নামে দীর্ঘসূত্র। ফলে এগুলোকে একটা পার্মানেন্ট অন্তত একটা প্রাতিষ্ঠানিক আইনি রূপ দেওয়ার জন্য অধিক যাচাই বাছাই করে এগুলো আপাতত স্থগিত আছে। এই বাজেট অধিবেশনের পরে এগুলো আলোচনায় আসবে এবং সংবিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সংবিধান সংস্কার। এই যে সাংবিধানিক ফ্যাসিবাদী কাঠামো, এর বাইরে সংবিধান সংস্কার এবং এই যে বিচার বিভাগের ব্যাপারটাও সংবিধান সংস্কারের সাথে সম্পর্কিত। ফলে এই জিনিসগুলো ধরতক্তা মারপেরেক করে হবে না, এগুলো একটা সংসদীয় পদ্ধতির মধ্য দিয়ে হইতে হবে, একটা কনস্ট্রাকটিভ পদ্ধতির মধ্যে। এবার সবচেয়ে আগে যেটা জরুরি, এই সংস্কার করেন আপনি যাই করেন না কেন, জনগণকে আমলে নিতে হবে। এখন মানুষ জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, মূল্যস্ফীতি সরকারকে দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রচন্ড রকম কষ্টে আছে। হ্যাঁ, দেখলাম যে সিটি কর্পোরেশনের 2টা প্রশাসক, এই যে বিএনপি চাঁদাবাজের দল, তাই না? চাঁদাবাজের একটা প্রধান ক্ষেত্র কি? ফুটপাত। তো ফুটপাত হিসে উঠাই দিচ্ছে, কত বড় চাঁদাবাজের দল। তাহলে এখন এই যে লোকগুলো, লক্ষ লক্ষ লোক যে বেকার হইলে পুনর্বাসন করতে হবে না? দেখলাম যে কতগুলো মাঠ বরাদ্দ করা হয়েছে এখানে হকারদের পুনর্বাসন। খুবই ভালো উদ্যোগ, দ্রুত এটা করেন। মানুষকে দেখেন, ঘুষ ছাড়া চাকরি, শিক্ষা নিশ্চিত করা, স্বাস্থ্য নিশ্চিত করা, এগুলো হলো আপনার কমিটমেন্ট। আপনি এগুলো যদি করতে না পারেন, হ্যাঁ, আপনি যত বড় বড় কথাই বলেন, যত বড়ই সংস্কারের কথা বলেন না কেন, বিশেষজ্ঞদের নিয়ে যতই আপনি সভা সেমিনার টক শো করেন, আমি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। একদম শেষে চলে এসেছি। আমি একটা কথা বলি, রনি ভাই তো অনেকগুলা কথা বললেন, বিএনপি বাজেটের পরে এই করবে সেই করবে অনেক কিছু। আমি এটা একদম আমার মতো অসংখ্য মানুষ আমরা কনভিন্স বিএনপি কিছুই করবে না। বিএনপি এই জিনিসগুলো প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তারা অলরেডি দলীয়করণ করে ফেলেছে এবং এগুলোর প্রধান বিচার সহ এগুলো তারা নিজেদের কবজায় রাখবে। তারা যদি এই সমালোচনার পরে এটা থেকে বের হওয়ার জন্য অন্য কোনো কিছু করে, অন্যভাবে কিছু করে, সেটা মানে হয়তো যখন করবে তখন আমরা দেখব। কিন্তু এইখান থেকে সরে আসা, মানে যে অঙ্গীকার তারা জুলাইয়ে করেছিল সেখান থেকে সরে আসা এবং প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে নিজেদের লোক বসানো এবং ব্যাপকভাবে দলীয়করণ করা, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড, এভরিথিং, বিশেষ করে মানবাধিকার কমিশন। মানে আমি যদি গুম হই তাহলে বিএনপি গ্রিন সিগন্যাল ছাড়া মানবাধিকার কমিশন আমার জন্য কিছু করবে না। এটা হচ্ছে কথা। আমার যদি কোনো হিউম্যান রাইটসের ভায়োলেশন হয়, আমার যদি কোনো অসুবিধা হয়, আমাকে বিএনপির লিঙ্ক থাকতে হবে, আমাকে বিএনপির কাছে যেতে হবে। একটা সাধারণ মানুষের কথা আপনি চিন্তা করেন, এরকম ভয়াবহ 17 বছরের এরকম হিউম্যান রাইটস ভায়োলেশনের পরে, গুমের মতো এরকম দুঃসহ স্মৃতির পরে, যেখানে ইলিয়াস আলীর স্ত্রী আছেন,
হুম্মাম কাদের আছেন, এরকম সংসদ সদস্যরা এই আইনের পক্ষে কথা বলেছেন, যেটা খুবই খুবই দুর্ভাগ্যজনক। সো আমি এক কথা, এটা আমি আমার মতো অসংখ্য মানুষ, আমি হয়তো রাজনীতিতে আছি দেখে মনে হবে যে বিএনপির বিরোধিতা করার জন্য বলছি, কিন্তু আপনি একদম অরাজনৈতিক একটা রাস্তার একজন মানুষকে আপনি জিজ্ঞেস করেন যে বিএনপি করে, সবচেয়ে বড় কথা যে বিএনপির সমর্থক, তাদেরকেই বিএনপি সবচেয়ে বেশি আহত করেছে এই জায়গা থেকে সরে এসে। সো ওই যে এটা আমি যেটা একদম যখন তারা এই অধ্যাদেশগুলো বাতিল করছিল তখনই আমি বলেছি ইটস ডান অ্যান্ড ডাস্টেড, এটা হয়ে গেছে, এটা বিএনপি করে ফেলেছে। এবং এই পুরনো কাঠামোটা তারা বিরোধী দলকে নিউট্রালাইজ করেছে, বিরোধী দলকে নিউট্রালাইজ করে যে পক্ষগুলা এই সংস্কারের বিপক্ষে ছিল সরকার গঠনের আগে, যখন তারা রাজপথে ছিল, সবাইকে তারা সংসদে নিয়ে গেছে। সো ওই আওয়াজগুলো আর নাই, প্রত্যেকটা আওয়াজ নিউট্রালাইজ হয়েছে অ্যান্ড দেন দে এক্সিকিউট দিস। সো এটা আমার কাছে মনে হয় না যে এই জায়গা থেকে এটা আবার ব্যাকে আসবে। হয়তো অন্য কোনোভাবে মানুষকে বুঝ দেওয়ার জন্য হয়তো কিছু করবে, বাট ইট উইল নেভার গো ব্যাক টু যেটা মানে অঙ্গীকার ছিল। বর্তমান রাজনৈতিক কাঠামো থেকে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তাহলে আমি একটা কথা সবসময় বলি যে আপনি বলছেন যে বিএনপি সমর্থকরাও এটা অবশ্যই বিএনপি শত্রু, বিএনপি এই বর্তমানে বিএনপি শত্রু। এই যে আপনারা একটা আগে বলছিলেন না যে আওয়ামী লীগ হতে পারবে না, বিএনপি কখনো আওয়ামী লীগ হতে পারবে না। আওয়ামী লীগ যদি তাদের মধ্যে কোনো ধরনের স্বভাব থাকতো, 17 বছর তারা ক্ষমতার বাইরে থাকতো না। এবং এখন বিএনপি শত্রু বিএনপি এই কারণেই আমি বলছি, কারণ তারা যে ধরনের এরকম একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে, মানে গণ অভ্যুত্থানের পরে সবাই যারা ওই যে নুরুল কবির সাহেব বলেছেন না, মুখে রুমাল দিয়েও বিএনপিকে ভোট দিয়েছে, সবাই মুখিয়েছিল। কিন্তু তারা যে ধরনের মানে জনসম্মুখে, আমি গণভোটের কথা বাদ দেন, এই যে আপনি দৃশ্যমান পরিবর্তন যেগুলো করেছেন সেইগুলোকে পর্যন্ত আপনি আন্ডু করে দিয়েছেন। বিশেষ করে এই যে মানবাধিকার, বিচার ব্যবস্থা, গুম, এই জিনিসগুলোতে হাত দেওয়া। 30 সেকেন্ড পাবো আমি। দেখেন, এগুলো একটাও আন্ডু করা হয়নি এবং নির্বাচিত কোনো সংসদ কোনো অনির্বাচিত সরকারের কোনো অধ্যাদেশ মানতে বাধ্য না। তারপরে গণতন্ত্রের স্বার্থে বিএনপি এগুলো, বিএনপির যেহেতু বিএনপি বলছে কি যে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট, এটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। ফলে এখনই আগাম বিএনপি করবে না, এই অবিশ্বাস রাখতে পারে। অবিশ্বাস রাখাটা একটা রাজনৈতিক পজিশন, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই অবিশ্বাসের পক্ষে জনমত তৈরি করাটা, এইটা যখন বিএনপি তার কথা মতো করবে, তখন এই যে যারা এই বক্তব্য দিচ্ছে, জামাত থেকে শুরু করে অন্যান্য দল বা ব্যক্তি, তারা তখন কি পজিশন নেয় এটা আমরা দেখার। আমরা শেষ করব। মানে এই অনির্বাচিত সরকারটা আসলে রক্তের উপর দাঁড়িয়ে, এটাই হচ্ছে আমাদের এবং এই অনির্বাচিত সরকার কিন্তু এই অধ্যাদেশগুলো বেশিরভাগ বাস্তবায়ন করে তারা রান করছিল 18 মাস, এবং 18 মাসে আমরা কাঙ্ক্ষিত কোনো এই আলোচনা নিশ্চয় অন্য সব আরো আমরা করব। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা নিয়ে সামনে থাকবেন।